আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি ফজলে রাব্বি। আমার সাথে আছেন গাজী সাখাওয়াত। সাখাওয়াত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব ফুটবল নিয়ে। বাংলাদেশের বহুল আলোচিত এখন কিন্তু ফুটবল। হ্যাঁ, আজকে কিন্তু হামজা চৌধুরী দেশে এসে পৌঁছেছেন। তার আসার কথা ছিল কিন্তু 10টা 30-এ, কিন্তু সে ফ্লাইট বিলম্বনের কারণে 10টা 55-তে এসে কিন্তু বাংলাদেশে পৌঁছেছেন। তো তার জন্য কিন্তু এয়ারপোর্টের বাইরে বিভিন্ন ভক্তরা কিন্তু দাঁড়িয়েছিল তার সাথে দেখা করার জন্য, ছবি তোলার জন্য, তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। কিন্তু তার সাথে দেখা হয়নি। হামজা কিন্তু সেখান থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে গেছেন। সেখানে কিন্তু তিনি জামাল ভাই এবং তুবিদের সাথে দেখা করতে চলে গিয়েছেন। তো সেখানে কিছুক্ষণ থেকে আজকে বিকালে কিন্তু জাতীয় স্টেডিয়ামে এসে প্র্যাকটিস করতে নেমে এসেছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে সাখাওয়াত ভাই? আমরা একটু শুরুর দিকটাতে দেখি। যখন হচ্ছে আমাদের 30শে মে থেকে ক্যাম্পটা শুরু হয়, তখন 26 জনের মধ্যে 24 জনের রিপোর্ট করেছিলেন এবং অবশিষ্টদের 2 জন, একজন আমাদের হামজা দেওয়ান চৌধুরী আর একজন সামিদ সোম। সামিদ সোম আগামী পরশু বাংলাদেশে এসে পৌঁছবেন এবং আজকে বাংলাদেশের ফুটবল অঙ্গনে সব থেকে বড় স্টার হামজা দেওয়ান চৌধুরী। তিনি আসলে সভাপতি স্টেডিয়াম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা গণজোয়ার তৈরি হয়েছে। আপনি দেখবেন বিমানবন্দরে যারা আত্মীয় স্বজন বা যাদের যত মানে শুভাকাঙ্ক্ষী আছে, মানে আশা বা দেওয়ার জন্য যারাই বিমানবন্দর ছিল, সবাই হুমড়ি খেয়ে পড়ছে হামজা চৌধুরীকে দেখার জন্য। তবে বাফুফের প্রোটোকলের জন্য তাদের মানে হামজার সাথে দেখা হয়নি। হামজা তখন সেখান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার পর সেখানে খুব বেশিক্ষণ একটা অবস্থান করেন এবং তিনি জাতীয় স্টেডিয়ামে চলে আসেন প্র্যাকটিস করার জন্য। তো এই যে তার ডেডিকেশনটা, এই ডেডিকেশনটার জন্য বাংলাদেশের ফুটবল অনেকটা এগিয়ে যাবে। আমি আপনার সাথে আরো একটা ব্যাপার এখানে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে হামজা চৌধুরী আজকে স্টেডিয়ামে যাওয়ার পিছনে হয়তো আর একটা কারণ থাকতে পারে। আমাদের কিন্তু 4 তারিখে ভুটানের বিপক্ষে একটা ম্যাচ আছে এবং সেই ম্যাচে সম্ভবত আমাদের দেশের যে ওয়েদার বা অন্যান্য যেই তার মানে সহজে খেলোয়াড় আছে তাদের সাথে হয়তো আরেকটু কোপ আপ করার চেষ্টা করতেছে, যাতে 4 তারিখে ভুটানের ম্যাচটা খেলতে পারে। আমরা জানি সিঙ্গাপুরের বিপক্ষে তো তিনি খেলবেন, এটা তো নিশ্চিত। এটা ইনশিওর, কিন্তু ভুটানের সাথে খেলবেন কিনা সেটা এখনো শিওর হতে পারিনি আমরা। হুম হুম হুম। তো সাখাওয়াত ভাই, আমরা মেয়েদের ফুটবলের কাছে চলে যাই। আগামীকাল কিন্তু জর্ডানের সাথে বাংলাদেশের ফুটবল টিমের একটা খেলা আছে, মেয়ে ফুটবল টিমের। তারা কিন্তু বিগত দিনে আহ, ইন্দোনেশিয়ার সাথে কিন্তু খেলেছে। ইন্দোনেশিয়া কিন্তু বাংলাদেশ থেকে 39 ধাপ এগিয়ে, প্রায় তাদের সাথে কিন্তু ড্র করেছে। তো আমরা কি আশা রাখতে পারি কিনা যে জর্ডানের সাথে বাংলাদেশ ম্যাচটি জিতবে? হ্যাঁ, আমরা অবশ্যই আশাবাদী। তবে আশাবাদী হলেও এখানে কিছু ব্যাপার থেকে যায়। আপনি জানবেন যে বিদ্রোহী 18 জন ফুটবলারের সাথে পিটার বাটলারের যে একটা দূরত্ব ছিল এবং সেই দূরত্বের জেরটা কিন্তু এখনো রয়ে গেছে। ভুটানের 10 জন খেলার মধ্যে 5 জনকে ডেকেছেন তিনি আর বাকি 5 জনকে ডাকেননি। তো এখন বিষয়টা হচ্ছে যে যেখানে সাবিনা খাতুন বা কৃষ্ণা রানী সরকারের মতো স্ট্রাইকার নাই, আর আপনি একটু আগে যেটা বললেন যে ইন্দোনেশিয়া 39 ধাপ এগিয়ে থাকলেও জর্ডান কিন্তু 59 ধাপ এগিয়ে, এবং গত এশিয়ান কাপ বাছায় জর্ডানের সাথে আমরা 5-0 গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছি। তো এমন একটা স্ট্রাইকার ছাড়া বা ডিফেন্স ছাড়া, মাসুরা পারভীন মতো ডিফেন্স ছাড়া আপনি আসলে কতটা কি করতে পারবেন সেটা আগামীকাল রাত 10টার যে খেলাটা হবে সেখানে আসলে বাকিটা বুঝতে পারবেন। তবে আমরা আশাবাদী, তবে খুব বেশি আশাবাদী হতে পারছি না। তবে আমরা যদি প্লেয়ারদের কথা বলি, যেমন স্বপ্নরানী সরকার, স্বপ্ন রানী মারিয়ামান্দা, তারা কিন্তু বলছে যে আমরা জয়ের জন্য প্রস্তুত। আমাদের সহকারী কোচ মাহবুবর লিটু কিন্তু আশাবাদী যে এই ম্যাচটা আমরা জিতবই। যেহেতু আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করতে পেরেছি, সেক্ষেত্রে আমরা জিতে আশা রাখতেই পারি। আমরা অগ্রিম শুভকামনা জানিয়ে রাখি। আমরা আশাবাদী যে বাংলাদেশ ফুটবল টিম, ছেলেদের ফুটবল টিম এবং মেয়েদের উভয়টাই আমরা জেতার জন্য আশা রাখি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো আমরা ফুটবল শেষ করে এখন ক্রিকেটে চলে যাই। আসলে খুব দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশ পরপর আরব আমিরাত এবং পাকিস্তানের সাথে 3টা ম্যাচ খেলেছে টি-20। 3টা ম্যাচে কিন্তু তারা হেরেছে। পুরো সিরিজ তো হেরেছি, আরব আমিরাতের সাথে একটা ম্যাচ কিন্তু জিতেছে, কিন্তু পাকিস্তানের সাথে একটা ম্যাচও তারা জিততে পারেনি। পাকিস্তান র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। আমরা যদি সেই হিসাবটা একটু নিতে যাই, কিন্তু আপনাকে তো ভালো খেলতে হবে। প্রথম 2টা ম্যাচে আমাদের ব্যাটিং যাচ্ছে তাই ছিল এবং শেষ ম্যাচে ব্যাটিং কিন্তু একটা ভালো সংগ্রহ এনে দিচ্ছে। 196 রানের মতো একটা সংগ্রহ আনার পরও বোলিং যাচ্ছে তাই। এখন বাংলাদেশের ব্যাপারটাতে কি হচ্ছে, কোনোদিন হয়তো ব্যাটিং ক্লিক করতেছে, কোনোদিন ফিল্ডিং ক্লিক করতেছে, কোনোদিন হয়তো বোলিং কাজ করতেছে। তো আপনাকে 3টা ডিপার্টমেন্ট যদি একসাথে কাজ না করে, তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেটের উন্নতিটা হবে না। আপনি দেখেন ওপেনিং এ টাইমে কিন্তু পাকিস্তানের সাথেও খুব ভালো খেলছিল। হ্যাঁ, ওপেনিং এ বাংলাদেশ একটা সেঞ্চুরি পার্টনারশিপ পাওয়ার পরে সেখান থেকে কিন্তু 196 রান খুব বেশি একটা রান না।
তো আপনাকে যদি ধারাবাহিকতা ধরে খেলতে না পারেন, তো সেক্ষেত্রে আসলে ক্রিকেটটা যেভাবে কলাপস করতেছে, আমাদের ক্রিকেটের ভবিষ্যৎটা কিন্তু এখন খুব অন্ধকার। তবে আমাদের লিটন দাস বা লেন্ডন সিমন্স, মানে আমাদের জাতীয় হেড কোচ যেমনটা জানিয়েছেন যে আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা আছে। এখন এই শিক্ষা সফর বা এটা আসলে বাংলাদেশ কতদিন পর আপনার শিক্ষা সফরটা শেষ হবে? আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার বাংলাদেশের মতো এত ইন্টারন্যাশনাল একটা টিমের জন্য। বাংলাদেশ কিন্তু এই এই প্রথম একটা সময় কিন্তু খুবই 2012 খারাপ সালে অবস্থায়। বাংলাদেশ টি-20 র্যাঙ্কিং এ 4 নম্বরে ছিল, হ্যাঁ, অথচ তারা কিছুদিন আগে র্যাঙ্কিং এ 10 এ চলে গেছে। ওয়ানডেতে তাদের র্যাঙ্কিংটা 10, এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কখনো বড় দল ছিলই না। আমরা আশা রাখবো বাংলাদেশ যেন আবার অতি শীঘ্রই কামব্যাক করে। এটা প্রত্যেক বাংলাদেশ চাওয়া, শুধু বাঙালি না, পুরো বহির্বিশ্বের চাওয়া, সকলের চাওয়া বাংলাদেশ যেন আবার কামব্যাক করে। ক্রিকেট যেহেতু বাঙালিদের আবেগ, আসলে ফুটবল থেকে বাঙালি ক্রিকেটকে বেশি প্রশ্রয় দিয়েছে। তবে যে সেটা জোয়ারটা থেকে ফুটবলের আসছে, সেই জোয়ারে ক্রিকেট আবার ভেসে যায় কিনা সেটা আসলে ভবিষ্যতে সেটাই দেখা আসলে যাবে। কথা। যেভাবে কিন্তু ফুটবল থেকে ক্রিকেটে চলে আসছিল, মানে সেভাবে আবার ক্রিকেট থেকে ফুটবলে চলে যায় কিনা। আপনি দেখবেন ফুটবল কিন্তু বাংলাদেশে, আমরা যদি যুদ্ধের পরবর্তী অবস্থার কথা চিন্তা করি, বাংলাদেশ কিন্তু ফুটবল খেলে ইনকাম করে, যুদ্ধ বিধ্বস্ত দেশ বাংলাদেশের জন্য তারা টাকা ইনকাম করত। সেই দেশের যেই ফুটবলটা ছিল, তারা কিন্তু একটা সময় বাংলাদেশে দেখবেন, একটা সময় যখন বৃষ্টি হয়েছে পুরো মাঠে মাত্র একজন দর্শক ছিল যে খেলা দেখেছে, এবং সে ঘুমন্ত অবস্থায়, বা আসলে একজন দর্শক আর বুঝতে পারতেছেন। সেই জায়গা থেকে দর্শক 22,000 পাচ্ছে না টিকিটের এখন, মধ্যে কেউ টিকিট টিকিট পাচ্ছে না। পাচ্ছে এবং না। আজকে হ্যাঁ, কিন্তু সেটাই। বাংলাদেশের বিভিন্ন সংগঠন বাফুফের সামনে আন্দোলন করেছে। তো দেখেন আসলে কোথায় থেকে ফুটবলটা কোথায় চলে গেছে। এখন দেখা যাক সাফাত ভাই, ক্রিকেটটা আসলে কি হয়। আমরা একটা ইন্টারেস্টিং বিষয় বলতে কি, এটা আসলে খুবই আলোচনার বিষয়। এই বিষয়টা বলে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। বিষয়টা হচ্ছে ম্যারাডোনা কিন্তু একটা টাইমে হাত দিয়ে গোল দিয়েছিল, যেটা এবং কিন্তু সেটা ধরা খায়নি। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ গোল ছিল। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ গোল ছিল। তো যেটা নিয়ে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার যারা সমর্থক ছিল তাদের মধ্যে কিন্তু বেশ একটা ঝগড়া চলছিল এই এত বছর যাবত। আজকে কিন্তু সেটা আর কি, নেইমার হাত দিয়ে গোল দেওয়ার কারণে যে লাল কার্ডটা খেয়েছে সেটা কি শেষ হলো কিনা। হ্যাঁ, আসলে হয়তো ম্যারাডোনা বা মেসিও এরকম কিছু আগে কাজগুলো ঘটিয়েছে, তো সেখান থেকে নেইমার ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত ছিল। ইন্সপায়ার হয়েছিল, সেটা একটু দেখার বিষয়। যখন আমি খেলাটা দেখতেছিলাম তখন দেখলাম যে মানে এটা 50-50, যে আসলে ইচ্ছা করে না অনিচ্ছা দুটো বোঝা যাচ্ছে না, মানে হিট অফ দ্য মুভমেন্ট হয়তো হয়ে গেছে। এর আগে কিন্তু একটা ইচ্ছাকৃতভাবে ফাউল করে নেইমার একটা হলুদ কার্ড দেখে, এবং এই হলুদ কার্ডের কারণে কিন্তু সে লাল কার্ড লাল দেখে কার্ডটা বের হয়ে খেয়েছে, যায়। হ্যাঁ। এবং তার দল বোতাফোগের বিপক্ষে 86 মিনিটে গোল খাওয়ার পরে কিন্তু সে হেরে যায়, মানে তার দল হেরে যায়। অবশ্য নেইমারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিও বলেছে যে আমি আসলে ভুল করেছি, আমার দর্শক বা শুভানুদ্দি যারা আছে তাদের কাছে আসলে সরি বলেছে। আপনি আসলে যেটা বললেন যে নেইমার মেসির থেকে ইন্সপায়ার হয়েছে, এটা আসলে কতটুকু সত্য? আমি জাস্ট বললাম যে আসলে সত্য তো, মানে কেউ তো আর এই ধরনের কাজগুলোতে ইন্সপায়ার হবে না। তবে এটা হচ্ছে মজার ছলে বলা যে ম্যারাডোনা বা মেসি দুজনে হাত দিয়ে গোল করেছে, এবং সেক্ষেত্রে নেইমার হয়তো চেয়েছিল যে এরকম একটা গোল হয়তো তার ক্যারিয়ারে মানে থাকুক। কিছু গোল আছে বোঝা যায় যে হাত দিয়ে একেবারে হুম, সরাসরি দিয়েছে, আর মানে কিছু এটা আছে পুরোপুরি এটা ছিল না, যে আসলে। বললাম হিট অফ দ্য মোমেন্ট হতে ব্যাপারটি ঘটে গেছে। আচ্ছা, যাই হোক সাখাওয়াত ভাই, আমরা অনেক আলোচনা করলাম, আবার আগামীকালও আলোচনা করব। আজকে এখানে আমরা শেষ করছি। দর্শক, সবুজ বাংলা সবুজ মাঠে আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো খেলার বিষয় নিয়ে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।